হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাই, যারা ইংলিশে কথা বলতে চান, তাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটি ভাষাকে শিখতে চাইবেন, তখন সবচেয়ে প্রথমে আপনাকে জানতে হবে যে সেই ভাষার পেছনে গ্রামারটা কি, সেই ভাষা কিভাবে তৈরি হয়েছে, কখন আমরা কোন শব্দ ব্যবহার করব, কিভাবে কোনো একটি বাক্য তৈরি করব, সেই গ্রামারটা কিন্তু আমাদেরকে জানতেই হবে। তো আজকের ক্লাসে আমি কিন্তু গ্রামারেরই একটা বিশেষ অংশ, সেটা হচ্ছে কি আপনারা বোর্ডে দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে প্রিপজিশন। আমরা এই প্রিপজিশন সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। আমরা যারা পার্টস অফ স্পিচ পড়েছি, আমরা জানি ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ ৮ প্রকারের থাকে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এই সবগুলো পার্ট অফ স্পিচে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা মানে খুবই দরকারি, যেটা ছাড়া আমরা ইংলিশে কথা বলতে পারবই না, সেটা হচ্ছে প্রিপজিশন। এবার ঘটনা হচ্ছে এই যে প্রিপজিশন, এই প্রিপজিশন কিন্তু ইংরেজি গ্রামারে হাজার হাজার প্রিপজিশন আছে। তো আমরা মানে একটা ভাষা শিখতে গিয়ে তো হাজার হাজার প্রিপজিশন মনে রাখবো কিভাবে, সেটাও তো একটা প্রশ্ন। আমি বলবো যে যখনই আপনি, সেটা প্রিপজিশন হোক আর যাই হোক, আপনি যখনই কোনো একটা শব্দকে শিখবেন, আপনি চেষ্টা করবেন যে সেই শব্দকে একদম নিজের মতো করে শেখার। আমরা বাংলা ভাষাকে যেমন শুনে শুনে শিখেছি, ব্যবহারের মাধ্যমে শিখেছি। মা বলেছেন আমাকে জল দাও, হ্যাঁ, তো আমাকে এইভাবে হাত বাড়িয়ে বলেছেন আমাকে জল দাও, আমি জল খাবো, ঠিক আছে। তবে আকার ইঙ্গিতের মাধ্যমে যেমন আমরা নিজেদের বাংলা ভাষাকে শিখেছি, ঠিক তেমনি যদি একদম নিজেদের মতো করে আমরা ইংরেজিকে শিখি তাহলে কেমন হয়। যদি আমরা মানে অর্থ বুঝে শিখি, তাহলে দেখবেন আপনি আর কখনো জীবনে এই শব্দগুলোকে বলবেন না। আর আজকের ক্লাসে আমরা যে প্রিপজিশনগুলি নিয়ে আলোচনা করব, সেগুলিকে আমি আপনাদের সামনে এত সাদামাটা ভাষায় বোঝানোর চেষ্টা করব, হয়তো আজকের এই ক্লাসটি দেখার পরে আপনি এই প্রিপজিশনগুলি নিয়ে আর কোনোদিন কোনো সমস্যায় পড়বেন না। আর আজকের এই ক্লাসটি দেখার পরে আমি প্রমিস করছি, আপনি এই প্রিপজিশনগুলি যদি কোনোদিন ভুলে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমি যে প্রিপজিশন নিয়ে আলোচনা করব, তার আগে তার অর্থটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, উচ্চতায়, যেমন ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার উপরে কি আছে, ঘরের ছাদ আছে। তো ছাদটাকে কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারবো না। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে দ্য রুফ ইজ ওভার মাই হেড, ছাদটি আমার মাথার উপরে আছে, তাই তো। তো যখন কোনো কিছু উপরে থাকে এবং সেটাকে আমরা ধরতে পারি না, সেখানে কিন্তু আমরা একটা প্রিপজিশন ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছে ওভার। একটা উদাহরণ দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমি লিখছি যে the birds were flying over my head, পাখিগুলি আমার মাথার উপর দিয়ে উড়ছিল, রাইট। তো পাখি যখন মাথার উপর দিয়ে উড়ে, তখন নিশ্চয়ই আমরা পাখিগুলোকে ধরতে পারবো না। এই ধরনের উচ্চতার ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপজিশন ওভার এর ব্যবহার করি। এবার ধরো কোনো একটা জিনিস যেটা নাকি খুব বেশি উপরে, খুব বেশি উপরে, মানে আমাদের একদম আওতার বাইরে, সীমার বাইরে, এত বেশি উপরে, এত বেশি উপরে বোঝাতে আমরা যে প্রিপজিশনটা ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাবভ। হ্যাঁ, দেখো, উচ্চতায় বোঝানোর জন্য আমি প্রিপজিশন ইউজ করেছি ওভার, এবং বেশি উচ্চতা বা খুব বেশি উচ্চতায় বোঝাতে আমরা প্রিপজিশন অ্যাবভ এর ব্যবহার করব। যেমন আমি বলছি যে দে ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, তারা মেঘের উপরে উঠছিল। এখন দেখো, মেঘ কত উপরে থাকে সেটা সবাই বুঝতে পারছো, মেঘ তো অনেক উপরে থাকে। আমরা অনেক সময় কিন্তু ওভারের জায়গায় যদি অ্যাবভ ব্যবহার করেও ফেলি, এতটা ভুল হয় না, ঠিক আছে। কিন্তু এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাদেরকে শুধুমাত্র অ্যাবভ ব্যবহার করতে হবে। যেমন ধরো আমি যখনই বলেছি দে ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, প্রথমত ক্লাউড বা মেঘ আমাদের অনেক উপরে, এবং পাশাপাশি দেখো এখানে কিন্তু আমরা এই ক্লাউড বা মেঘের সঙ্গে ফ্লাইং, উড়ার একটা তুলনা করছি। এখানে কিন্তু ফ্লাইং এবং মেঘের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে এখানে যখন আমরা ক্লাউড এবং ফ্লাইং এর মধ্যে তুলনা করছি অনেক উপরে বুঝাতে, সেখানে আপনাকে যে কোনো ভাবে অ্যাবভ এর ব্যবহার করতেই হবে। তাছাড়া আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন
আমি লিখলাম দ্য হাউস ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য সি লেভেল। হ্যাঁ, সি লেভেল, ঠিক আছে। মানে কি, বাড়িটি সমুদ্রের যে জলস্তর আছে সেই জলস্তরের চাইতে উপরে। তো যখন এইভাবে মানে সমুদ্রের এই যে সি লেভেলের সঙ্গে কিন্তু আমি এখানে হাউসের তুলনা করছি, ঠিক আছে। এমন কোনো কিছুর উচ্চতার মধ্যে যেখানে তুলনা হবে সেখানে কিন্তু আমাদেরকে প্রেপোজিশন সবসময় কেই ব্যবহার করতে হবে। বা ধরো আমি বলছি যে দ্য টেম্পারেচার অফ মুম্বাই ইজ অ্যাবভ, ধরো বলছি যে 30°C। দ্য টেম্পারেচার অফ মুম্বাই ইজ ইজ অ্যাবভ 30°C। মুম্বাইয়ের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রির উপরে। তো যখন আমরা টেম্পারেচারের ক্ষেত্রে স্পেশালি টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রার উপরে এই ধরনের কনসেপ্ট বোঝাতেও কিন্তু আমরা সবসময় প্রেপোজিশন অ্যাবভ এর ব্যবহার করব, সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। আমরা টেম্পারেচারের ক্ষেত্রে কোনো সময় কিন্তু অ্যাবভের জায়গায় আমরা ওভার এর ব্যবহার করতে পারবো না, সেটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা চলো এবার নিচে, দেখো নিচে লিখেছি, কোনো কিছু নিচে আছে, এই নিচে এর ইংলিশ কি? আমরা নিচে এর জন্য আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আন্ডার। এবং নিচে কোনো কিছু নিচে আছে সেটা বলার জন্য কিন্তু আমরা চাইলে বিলোও বলতে পারি, বিলো। এবার প্রশ্ন হচ্ছে নিচে এর জন্য প্রেপোজিশন আন্ডারও বলতে পারে, বিলো বলতে পারি, তাহলে কোনটা কখন ব্যবহার করব? হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে। দেখো, যারা এই ওভার এবং অ্যাবভ এর কনসেপ্টটা সম্পূর্ণভাবে বুঝে গেছেন তাদেরকে বলবো আপনাদের পক্ষে কিন্তু আন্ডার এবং বিলো এর পার্থক্য বোঝা কোনো ব্যাপারে না। আমরা জানি যে ওভার, ওভার এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আন্ডার, অ্যাবভ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে বিলো। চলো এবার আমরা আন্ডার সম্পর্কে একটু আলোচনা করি। আন্ডার আমরা কখন ব্যবহার করব? ধরো একটা টেবিলের নিচে বিড়াল আছে, এবার বিড়ালের সাইজটা খুব ছোট, টেবিলের সাইজটা বড়। তো এখানে বিড়াল কিন্তু এই টেবিলের চারিপাশের সাইজের দ্বারা সে কিন্তু বেষ্টিত অবস্থায় আছে, তার উপরের জায়গাটা অনেক বড় এবং বিড়ালটা ছোট। তো এক্ষেত্রে যখন কোনো একটা জিনিস নিচে আছে এবং তার উপরের জিনিসটার দ্বারা সে বেষ্টিত বা কভার্ড আছে, সেখানে কিন্তু আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আন্ডার। যেমন আমি বললাম দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। অথবা আমি যদি এইভাবে বলি যে দ্য শুজ আর আন্ডার দ্য বেড, মানে কি জুতো বিছানার নিচে আছে। তো এখানে কি বিছানা, দেখো বেড, বেড কিন্তু অনেক বড় জায়গা এবং শুজ হচ্ছে খুব ছোট্ট জিনিস, ঠিক আছে, শুজ বা জুতা। তো জুতা এই বেড বা বিছানার দ্বারা কিন্তু বেষ্টিত আছে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন সবসময় আন্ডার এর ব্যবহার করব। এবার কথা হচ্ছে যে আমরা নিচে বোঝাতে বিলো কখন ব্যবহার করব। আমরা একটু আগে যখন পড়েছিলাম অ্যাবভের উদাহরণ, যেখানে পড়েছিলাম দে ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, তারা মেঘের উপরে উঠছিল। এখানে কিন্তু দেখো আমরা এই যে ফ্লাইং এবং ক্লাউডের মধ্যে তুলনা করেছি উপরে। এবার বিলো মানে কি নিচে। এবার নিচের জিনিস ধরো আমি বলছি যে এখানে বোর্ড আছে, তো তো বোর্ডের পিছনে ধরো এখানে আমি এই চেয়ারটা রেখেছি, হ্যাঁ, তো এই চেয়ারটা কিন্তু এই বোর্ডের দ্বারা বেষ্টিত নয়, জাস্ট বোর্ডের নিচে চেয়ারটাকে রেখেছি, মানে কি চেয়ারটি বোর্ডের এই নিচের জায়গাতে আছে। তো যখন কোনো কিছু নিচে থাকবে কিন্তু কোনো কিছুর দ্বারা বেষ্টিত বা কভার থাকবে না, ঠিক আছে, বা কোনো ধরনের স্পর্শ থাকবে না, সেখানে কিন্তু আমরা নিচে বোঝাতে বিলো ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বলছি যে এটা এই উদাহরণটাই দিই, চেয়ারের উদাহরণ, তাহলে ভালো হবে। যেমন দ্য চেয়ার ইজ বিলো দ্য বোর্ড। হ্যাঁ, চেয়ারটি বোর্ডের নিচে আছে। এখানে বোর্ড বোর্ডের জায়গায়, চেয়ার চেয়ারের জায়গায়, চেয়ারটার নিচে আছে, বোর্ডটা উপরে আছে, কেউ কাউকে বেষ্টন করছে না। কিন্তু আমি কিন্তু এই চেয়ারের সঙ্গে বোর্ডের উদাহরণ দিচ্ছি, কম্পারিজন করছি যে বোর্ডের নিচে চেয়ারটা আছে। এই ধরনের সিচুয়েশনে সবসময় আমরা একটাই প্রিপোজিশন ব্যবহার করব, আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিলো। এছাড়া আমরা এই যে আন্ডার প্রিপোজিশন আছে, আন্ডার প্রিপোজিশনটাকে আমরা আরেকটা অর্থে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। যেমন বললাম 18 বছরের নিচে, 10 বছরের নিচে। আমরা জানি কি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় না। তো আমরা এখানে ইংলিশটা কি ব্যবহার করব বলো, আন্ডার। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি
আন্ডার 18 ইয়ার্স, বা 18 বছরের নিচে কোনো লোক কিন্তু দোকান থেকে সিগারেট কিনতে পারবে না, মদ কিনতে পারবে না, সেটা আমাদের দেশের নিয়ম। তো এখানেও কিন্তু আমরা বলতে পারি আন্ডার 18 ইয়ার্স, এখানে 18 ইয়ার্স লিখে দিই, আন্ডার 18 ইয়ার্স। অথবা ধরো ছেলেদের বিবাহের বয়স কত, 21 ইয়ার্স, তাই তো? তাহলে আমরা যদি বলি যে 21 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করতে পারবে না, তাহলে এখানে 21 বছরের নিচে বোঝাতে আমরা প্রেপোজিশন সবসময় আন্ডারের ব্যবহার করব, তাই তো? চলো এবার যখন আমরা আমরা এগুলো, আশা করি আপনারা এই কনসেপ্টগুলো বুঝেছেন, তাই তো? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার আমরা যে প্রেপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা ভেরি ইম্পর্টেন্ট, আমি অবশ্যই বলবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর বিরোধিতা করি বা একটা জিনিস আর একটা জিনিসের বিরুদ্ধে এই কথাটাকে বোঝাতে চাই, তখন আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। যেমন ধরো বললাম যে আমরা যুদ্ধের বিরুদ্ধে, কি হবে? উই আর এগেইনস্ট ওয়ার, আমরা যুদ্ধের বিরুদ্ধে। ওয়ার মানে যুদ্ধ, তো আমরা যুদ্ধের বিরুদ্ধে, এগেইনস্ট ওয়ার। কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে আমরা প্রেপোজিশন সবসময় এগেইনস্ট এর ব্যবহার করব। তারপরে এপার ওপার, আমরা কি করি, আমরা যখন রাস্তাকে ক্রস করি, মানে রাস্তার এপাশ থেকে আমরা ওই পাশে যাই, তো এপার ওপার বোঝাতে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা কিন্তু হচ্ছে অ্যাক্রস। যেমন ধরো বলছি, আই সো দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছিলাম, কি কোথায় দেখেছিলাম? ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, আমি লোকটাকে রাস্তা পার হতে দেখেছিলাম। আই সো দ্য ম্যান ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, তাহলে এখানে দেখো ওয়াকিং অ্যাক্রস, অ্যাক্রস দ্য রোড। যখন আমরা রাস্তার এপার থেকে ওই পাশে যাই তখন আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কিন্তু অ্যাক্রস, তাই তো? এবার কোনো কিছুর মধ্য দিয়ে, আমি এখানে লিখেছি দেখো মধ্য দিয়ে। যেমন ধরো এই কলমটা আছে, কলমের মধ্যে আমি কালি ঢুকিয়েছি, তাই তো? তো কলমের মধ্য দিয়ে কিন্তু কালিটা বাইরে বেরিয়ে আসছে। তো যখন কোনো একটা জিনিস অন্য জিনিসের ভেতর দিয়ে যায়, সেখানে মধ্য দিয়ে বা ভেতর দিয়ে বোঝাতে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব হচ্ছে THROUGH, থ্রো। যেমন ধরো বলছি, দ্য বল ইজ গোয়িং থ্রো, কি? থ্রো দ্য বক্স। যেমন আমি বললাম যে বলটি বক্সের ভেতর দিয়ে যাচ্ছে, তোর একটা বক্স আছে, বক্সের ভেতর একটা ছিদ্র আছে, আমি বলটা মারলাম, তো বলটা বক্সের ভেতর দিয়ে যাচ্ছে। তো কোনো কিছুর ভেতর দিয়ে যাচ্ছে বা বক্সের ভেতর দিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করেছি? থ্রো। থ্রো মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, এই যে লিখেছি ভেতর বা মধ্য দিয়ে যাওয়া। এবার তুমি কোন একটা কাজ করেছো, যেমন আমি এখন ভিডিওটা বানাচ্ছি, তো আমি একটু পরে কিন্তু ভিডিও বানানো শেষ করে দেব, ঠিক আছে? তো যখনই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, মানে যখনই কোন একটা ঘটনা জাস্ট এইমাত্র শেষ হয়েছে, কোন একটি কথা, কোন একটি কাজ কিংবা কোন একটি ইভেন্ট এইমাত্র শেষ হয়েছে, এই ধরনের সিচুয়েশনে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে আপন। এই মাত্র শেষ হয়েছে, তার জন্য আমরা প্রেপোজিশন কি ব্যবহার করব? আপন। যেমন ধরো আমি বললাম যে মেয়েটি কলেজ পাশ করতে একটা চাকরি পেয়েছে, তো আমি লিখলাম যেমন রিমা গট এ জব জাস্ট আপন পাসিং আউট দ্য কলেজ। এখানে দেখো জাস্ট আপন পাসিং আউট দ্য কলেজ, মানে কলেজ থেকে পাস করতেই, কলেজে পড়াশোনা শেষ হয়েছে, জাস্ট তার রেজাল্ট আউট হয়েছে, সে পাস করেছে, ঠিক তখনই কিন্তু সে একটা চাকরি পেয়ে গেছে। তো এখানে কি কলেজ শেষ হওয়ার কাজটা শেষ হতেই, এখানে কিন্তু আমরা কোন একটা কাজ শেষ হতেই আমরা আপন এই প্রেপোজিশনটির ব্যবহার করেছি। তাহলে আশা করি আজকের এই ক্লাসে আমরা যে প্রিপোজিশনগুলি নিয়ে আলোচনা করেছি, আমরা এখানে আলোচনা করেছি উচ্চতায় বোঝাতে ওভার, বেশি উচ্চতা বোঝালে আমরা অ্যাবভের ব্যবহার করি, নিচে বোঝাতে আমরা আন্ডারও ব্যবহার করতে পারি, বিলো ব্যবহার করতে পারি। সেটা কোন সময় করব সেটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তার পাশাপাশি
কম বয়স বোঝাতে আমরা আন্ডারের ব্যবহার করতে পারি। কোনো কিছুর বিরুদ্ধে সেটা বোঝাতে আমরা এগেইনস্ট বলবো। এপার ওপার, রাস্তার এপার থেকে ওই পারে যেতে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাক্রস। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে আমরা থ্রো প্রিপোজিশনটি ব্যবহার করব। আর কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন সবসময় আপন এর ব্যবহার করব। তো ফ্রেন্ডস, যদি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন টু গেট more information from my channel. Thank you very much.